সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। সঙ্গে আছি আমি নুজাতি রহমান। ভালো থাকতে আমরা সবাই চাই, কিন্তু ভালো থাকা মানে কি কি হলে আসলে আমরা ভালো থাকি এই সংজ্ঞাটি কি আমরা জানি? কিন্তু ভালো থাকার পিছনে তো আমরা সকলেই ছুটি এবং ঊর্ধ্বশ্বাসে ছুটি। আজ আমরা এই বিষয়টি নিয়েই কথা বলবো, ভালো থাকা, এবং শুধু নিজে ভালো থাকা নয়, সবাই মিলে ভালো থাকা। আর এই বিষয়ে কথা বলবার জন্য আজ আমাদের স্টুডিওতে এসছেন ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান। স্বাগতম আপনাকে। অনেক ধন্যবাদ আপা। কেমন আছেন আপা? এই তো ভালো আছি আপা। ভালো থাকা নিয়ে আমরা কথা বলতে চাই আজকে, যে ভালো থাকার মানেটা কি, এবং তার পরেরটা জানবো হচ্ছে যে সবাই মিলে ভালো থাকা। এটি আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, এই সবাই মিলে ভালো থাকার ব্যাপারটি কি? ভালো থাকা আমার কাছে মনে হয় যে প্রথম ব্যাপারটা হলো যে আমি কতটুকু সন্তুষ্ট আমার জীবনে, আচ্ছা, বা আমি আমার জীবনকে কতটুকু গ্রহণ করছি। জীবনের নানা ধরনের উত্থান পতন থাকে, এই জার্নি একটা। জি। এই জার্নিটাকে আমি কতটুকু, তার যে আপস অ্যান্ড ডাউন আছে সেইগুলোতে আমি কিভাবে, মানে সমুদ্রে যেমন ভেসে বেড়ানোর মতন ব্যাপার হয়, সেরকম ব্যাপারটাতে আমি কতটুকু ভেসে থাকতে পারছি। এবং এই ভেসে থাকার জন্য বা টিকে থাকার জন্য, বা আমার জীবনের যে স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য, এগুলোকে অর্জন করার জন্য যে ভেতর থেকে তাড়না দরকার বা বাইরে থেকে যে পরিবেশটা দরকার, এটা যখন সম্মিলিতভাবে কাজ করে, তখনই আমার মনে হয় যে ভালো থাকাটা সম্ভব হয়। তার জন্য ব্যক্তি যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ ব্যক্তির আশেপাশের পরিবেশ, মানুষ, প্রকৃতি, সব কিছু মিলিয়েই ভালো থাকা আসলে। তো বেসিক যে চাহিদাগুলো আছে মানুষের, ধরেন আমার যে আমরা যেটা বললি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই চিকিৎসা, এগুলো যখন একটা বেসিক লেভেলে পূরণ হয়, তখন কিন্তু মানুষ আসলে তার যে ভেতরের যে স্বপ্নগুলো থাকে সেগুলো বাস্তবায়নের জন্য সে এগিয়ে যায়। এবং একটা মানুষের ভালো থাকার জন্য কিন্তু সে শুধু নিজের জন্য যে চিন্তা করে তা না। ধরেন একটা, আমি যদি পরিবারের কথাও চিন্তা করি, আমরা কিন্তু পরিবারে আমরা চিন্তা করি যে পরিবারটা মিলে আমরা কিভাবে ভালো থাকবো। আবার যখন আমরা কর্মক্ষেত্রে থাকি, এখানেই চলে আসছে ওই যে সবাই মিলে ভালো থাকার ব্যাপার। তো আপনি যেটা বলছিলেন যে আমি জীবন নিয়ে কতটা সন্তুষ্ট এবং আমি আমার জীবনকে কতটা গ্রহণ করতে পেরেছি, সেটা অ্যাকচুয়ালি আমার ভালো থাকা। কিন্তু আমার পাশের মানুষটি যদি তার জীবন নিয়ে সন্তুষ্ট না থাকে, সেটাও তাহলে আমাকে নিশ্চয়ই প্রভাবিত করে। একেবারেই। ধরেন আমি ওই যে জায়গাটা আসছি, যে যদি আপনি পরিবার যদি চিন্তা করেন, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে আমার যদি কমিউনিটি, আমার যে সমাজে আবার আপনি যদি দেখি যে শিক্ষা প্রতিষ্ঠান, আমার যে কর্মক্ষেত্র, তো সেই সব জায়গাগুলোতেই যদি আমি চিন্তা করি, তাহলে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা আসলে ইন্টারকানেক্টেড, মানে আমরা একজন আর একজনের সাথে কিন্তু সম্পর্কিত। যেমন পরিবারের মধ্যেও একজন যদি অসুস্থ থাকে, আমরা কি সবাই ভালো থাকতে পারি তখন? না। বা যদি এমন হয় যে কেউ বেকার আছে পরিবারের মধ্যে, তাহলে কি আমরা ভালো থাকতে পারি? অথবা যদি এমন হয় যে খুব দ্বন্দ্ব আছে সেই পরিবারে, তখন কি আমরা ভালো থাকতে পারি? ঠিক একইভাবে আমি যদি আবার চিন্তা করি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ঠিক সেরকমই যে আমার সহপাঠী যারা আছে, আমার যারা শিক্ষক আছেন, বা আমি যে পরিবেশে শিক্ষাটা গ্রহণ করছি, সেটা কি আমার জন্য সহায়ক? যদি না হয়, তাহলে কি আমি ভালো থাকতে পারবো? বা সমাজ, এই যে ঢাকা শহরে আমরা বসবাস করছি, তো ঢাকা শহর নিয়ে অনেক কথা হচ্ছে। এখানে আমরা কোনো সবুজ জায়গা পাই না শ্বাস নেওয়ার জন্য, কংক্রিটে জঙ্গল বলা হচ্ছে, বা আমরা যে বাতাস নিঃশ্বাস নিচ্ছি, বা যে শব্দ দূষণ হচ্ছে, সেগুলোর সাথে কি আমাদের মানসিক স্বাস্থ্য বা ভালো থাকা জড়িত না?
শুধু মানসিক স্বাস্থ্যই না, শারীরিক স্বাস্থ্যও জড়িত। একেবারে ভালো থাকাটা তো আমি যতটুকু বুঝেছি আপনি এটাই মিন করতে চাইছেন যে শারীরিক এবং মানসিক ভাবে আমি ভালো থাকবো, এবং মানসিক, আমি বলবো সামাজিক। এই যে exactly. জায়গাটা কিন্তু আমি বাদ দিয়ে বলতে পারছি না যে আমি ভালো থাকতে পারি। অর্থাৎ সমাজে এমন কোনো ঘটনা ঘটছে, যেমন আমরা অনিরাপত্তায় ভুগছি মনে করেন দিনের পর দিন, অথবা কোনো সহিংস ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি দিনের পর দিন, তাহলে কিন্তু আমি ভালো থাকতে পারবো না। হয়তো আমি ডাইরেক্টলি এফেক্টেড না, যেমন ধরেন এই যে মেট্রো রেলের রাবার প্যাডটা যে খুলে পড়ে গেল, একজন মারা গেল, আমরা কি এফেক্টেড হইনি তার জন্য? ভীষণ এফেক্টেড। মাইলস্টোনের ঘটনাটা থেকে আমরা ছিলাম না, কিন্তু আমরা কি এফেক্টেড হইনি? খুবই গভীরভাবে হয়েছে। তো সমাজকে বাদ দিয়ে কিন্তু আমি ভালো থাকতে পারবো না। তো আমার যেমন শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য দুটোর ব্যাপার আছে, সেই জন্য আমরা সামাজিক স্বাস্থ্যটাকেও এর সাথে একইভাবে গুরুত্বের সাথে দেখতে চাচ্ছি। চমৎকার বলেছেন। তাহলে এই যে অ্যাকচুয়ালি এটাকে আমরা ওয়েলবিং ইকোসিস্টেম বলি। হ্যাঁ, আমরা ওয়েলবিং ইকোসিস্টেম, খুব দুঃখজনক যে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে বা ভালো থাকা নিয়ে যখন কথা বলতে যাই তখন ভাষাগতভাবে আমাদের একটু সমস্যা হয়। যেমন আমরা এই যে এখন ইকোসিস্টেম বলছি, অর্থাৎ এমন একটা পরিবেশ ব্যবস্থা আমরা যদি বলি যে পরিবেশ ব্যবস্থা একে অপরের উপরে আমরা নির্ভরশীল আসলে। জি। এবং এটাই ইকোসিস্টেম। তো সেখানে আমরা যদি দেখি যে এমনকি প্রত্যেকটা প্রাণের প্রকৃতির মধ্যে যা আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা গুরুত্ব আছে ভালো থাকার সাথে। জি। এবং একটা সংশ্লিষ্টতার সম্পর্ক আছে। তো সেই জায়গাটায় আমরা যদি ব্যক্তির ভালো থাকার কথাও চিন্তা করি, তাহলে ধরেন অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু চলে আসে, রাষ্ট্র একটা যন্ত্র আছে। হ্যাঁ, একটু যদি আমরা সেগুলো সম্পর্কে জানতে পারি আপনার কাছ থেকে, যে এই প্রতিষ্ঠানগুলো কি, এবং এই যে একে অন্যের উপর নির্ভরশীলতা। আমি মনে করি যে আমি যেমন এই সমাজে আছি, এই পৃথিবীতে আছি, আমার বাড়ির পাশের পার্কে যে একটা কাঠবিড়ালি আছে সেও আছে, এবং তার ওয়েলবিংটাও আমার জন্য জরুরি, আমার ওয়েলবিং কাঠবিড়ালির জন্যও জরুরি। একদম চমৎকার করে বলেছেন, আমার মনের কথাটাই। যে ওইটাই আমি বলছিলাম যে এখানে আসলে যে প্রতিষ্ঠান যদি আমি ওইভাবে দেখি, তাহলে আসলে ওয়েলবিং একটা সিস্টেমের সাথে, ইকোসিস্টেম বলছি তো, একটা ব্যবস্থাপনার সাথে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। তো ব্যবস্থাপনাটা কি আসলে? জি। তো আমরা যদি লাইফ সাইকেলের কথাও চিন্তা করি, যে একটা শিশু যখন গর্ভে থাকে তখন থেকেই তার আসলে ভালো থাকাটা নির্ধারণ হওয়া শুরু করে। মানে সে যে জন্ম নেওয়ার পরে তা না, জন্মের আগে থেকেই। তার মানে মায়ের মানসিক স্বাস্থ্য ভালো আছে কিনা, সেই পরিবারের যে একটা বলা যায় যে সুসম্পর্ক আছে কিনা পরিবারগুলোর মধ্যে, মানুষগুলোর মধ্যে, তার যত্নটা ঠিক মতন হচ্ছে কিনা। তারপরে যখন জন্ম হলো একটা শিশুর, তার বেড়ে ওঠার জন্য যে পরিবেশটা দরকার সেটা হচ্ছে কিনা, তাকে কি সময় দেওয়া হচ্ছে কিনা। এখন চিন্তা করেন, বাবা মা দুজনেই কাজ করছে, এই শিশু কার কাছে বড় হচ্ছে? এই যে অনিরাপত্তার মধ্যে শিশু যদি বড় হয়, তখন সেই শিশুর মানসিক বিকাশ কিভাবে হবে? এবং যে বাবা মা সন্তানকে এভাবে রেখে চাকরির জন্য ছুটতে হচ্ছে, অবশ্যই তাদের এই বাইরে যাওয়ার পেছনে সম্পর্ক, এই পরিবার কিন্তু গুরুত্বপূর্ণ। পরিবারকে ভালো রাখার জন্যই তারা কাজ করছে, নিজেকে ভালো রাখার জন্য কাজ করছে। কিন্তু যে ব্যবস্থাটা না থাকার জন্য, বিশেষ করে এখন নগর জীবনে, এখন ধরেন আগেকার সময় বা গ্রামে এখনো পর্যন্ত হয়তো যৌথ পরিবারগুলো আছে, কিন্তু এখানে একক পরিবার হয়ে যাচ্ছে যখন, তখন এই শিশুগুলো দেখাশোনার করার কেউ নেই। বাসায় যদি একজন, আমরা যদি বলি যে মানে বয়স্ক মানুষগুলো, তারাও কিন্তু একটা শিশুর মতন হয়ে যাচ্ছে, তাদেরও কিন্তু যত্ন নেওয়ার প্রয়োজন হচ্ছে। তাদের যত্ন নেওয়ারও কিন্তু ব্যবস্থাটা নেই, এবং যা নিতে হচ্ছে সে পরিবারকে নিতে হচ্ছে, পরিবারের মানুষগুলোকে নিতে হচ্ছে, এবং নারীকে বেশি নিতে হচ্ছে আমি বলবো। কারণ এখানেও আবার ইকোসিস্টেমে, যদি পরিবারের ইকোসিস্টেমটা বলি, সেখানেও কিন্তু একটা আপনার ব্যালেন্স থাকা খুব প্রয়োজন। ভারসাম্য যদি না থাকে, নারীর স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, শারীরিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে সে কিন্তু পরিবারের এই যে কেয়ার গিভিংয়ের যে রোলটা, সে যে অন্যের যত্ন নিচ্ছে, সেখানে গিয়ে কিন্তু তার মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি হবে। এক্স্যাক্টলি।
একটা বিরতির সময় হয়ে এসেছে আপা। আমরা কথা বলছি ইকোসিস্টেম নিয়ে এবং সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলেছেন। পরিবার যে একটি প্রতিষ্ঠান সেটি নিয়ে শুরু হয়েছে, আমরা আরেকটু শুনবো বিরতির পর। প্রিয় দর্শক, একটা বিরতি নেব ছোট্ট করে, সঙ্গেই থাকবেন আশা করি। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাই। কথা বলছি মনিরা রহমানের সাথে সবাই মিলে ভালো থাকা এই বিষয়ের উপর। আপা যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে ওয়েলবিং ইকোসিস্টেম নিয়ে কথা হচ্ছে এবং এই ইকোসিস্টেমে আসলে বেশ অনেকগুলো প্রতিষ্ঠান ভূমিকা রাখে। পরিবার একটি প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখছে, সেই জায়গাটা নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, পরিবারের কথা যখন বলছিলাম যে এই যে সামঞ্জস্যটা বা একে অপরের প্রতি যে খেয়াল রাখার ব্যাপার, যত্ন নেওয়ার ব্যাপার, যে সম্পর্ক তৈরি করার ব্যাপার, আস্থার ব্যাপার বা দ্বন্দ্ব থাকলে পরে সেই দ্বন্দ্ব নিরসনের জন্য যে শান্তিপূর্ণ ব্যবস্থা দরকার, এগুলো কি আমরা শিখছি পরিবারের মধ্যে? আমরা কিন্তু 2024-এও একটা ইউএনএফপিএ গবেষণা করেছে, সেখানেও বলছে যে 70% নারী তারা কোনো না কোনো পারিবারিক সহিংসতার শিকার হয়। এবং তা বিশেষ করে শুধু যে শারীরিক সহিংসতা তা না, মানসিক সহিংসতা, তাদেরকে কন্ট্রোল করা, এই বিষয়গুলো এসেছে। এখন এই যে কন্ট্রোলের ব্যাপারটা, তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তার মধ্যে যে তার যে নিজস্বতা সে প্রকাশ করতে পারছে না, সেটাও কিন্তু তার মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে। তার মধ্যে বিষণ্ণতা, উদ্বিগ্নতা অথবা বার্ন আউট হচ্ছে তার মধ্যে। এবং এই নারী যদি কর্মজীবী নারী হয়, তার প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন। এখন যে প্রতিষ্ঠানগুলো চাকরির যদি আমি যাই, তাহলে সেখানে কি ভালো থাকার জন্য কোনো যদি নীতিমালা বলি অথবা যদি আমি যে প্র্যাকটিসগুলো বলি সেগুলো কি হচ্ছে, বা যে কর্মীরা আছেন তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কি আসলে যারা চাকরিদাতা আছেন তারা কি সেইভাবে সচেতন আছেন? সেটা সকল ক্ষেত্রে, মিডিয়া বলেন, আপনার কর্পোরেট বলেন। আমার একটা জিনিস খুব মনে পড়ছে, যেমন মানে এই এখন কর্মক্ষেত্রগুলোতে এই মানসিক স্বাস্থ্য ব্যাপারটা একটা বিলাসিতা হিসেবে কাউন্ট করা হয় বলে আমার কাছে লেগেছে। যখনই বলা হয় যে কর্মীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কি আপনারা ভাবেন কিনা, তাদের কাছে একটাই থাকে যে হ্যাঁ, আমরা তাদেরকে নিয়ে কোনো রিট্রিট করতে যাই, আমরা তাদেরকে বিভিন্ন রকম খেলাধুলায় আগ্রহী করার জন্য চেষ্টা করি, কিন্তু তাদের জন্য যে মানে কাজের সময়টা লিমিট করবার প্রয়োজন আছে, তাদের কাছ থেকে কিন্তু মানে লং আওয়ার ওয়ার্কিংয়ের যে একটা ব্যাপার আছে, প্র্যাকটিসটা কিন্তু কর্পোরেটে ভীষণভাবে আছে। সবাই কাজ শুরু করে কিন্তু শেষ করবার সময় নেই। ছুটির দিনে কতটুকু ছুটি সে উপভোগ করতে পারছে, ছুটির দিনেও কাজ চাপিয়ে দেওয়া। তারপর এই যে ভেতরের যে পরিবেশ, সেখানে যে জেন্ডার বায়াসনেস আছে সেটা নিয়ে কাজ করা, এই জায়গাগুলো কিন্তু অ্যাবসেন্ট। একেবারে আপনি যেটা বলছেন, আমরা কয়েকদিন আগে ওয়ার্কশপ করেছিলাম যে ওয়ার্কপ্লেস ওয়েলবিং নিয়ে, জি, তো এই ইকোসিস্টেমের পার্ট হিসাবে, এবং সেখানে আমরা দেখলাম যে মানে তারা কিন্তু হয়তো কমিউনিটির ওয়েলবিং এর জন্য কাজ করছে, যে আপনার স্টাফ, সেই স্টাফের ওয়েলবিং আবার কিন্তু দেখা হচ্ছে না। এটা যদি ডাক্তার বলেন, সাইকোলজিস্ট বলেন, নার্স বলেন, শিক্ষক বলেন, আপনার যারা কমিউনিটি কেয়ার প্রোভাইডার্স আছে বলেন, যে জায়গাতেই আমরা যাই না কেন, এবং কর্পোরেটেও যদি যাই, তাহলে আপনি কাস্টমারের ভালো থাকার জন্য আপনি কাজ করছেন, কিন্তু আপনার ভালো থাকা, আমার ভালো থাকা কি আসলে নিশ্চিত হচ্ছে? আপনি যেটা বললেন, কর্মঘণ্টা কি নির্দিষ্ট আছে, অথবা আমি কি ফ্লেক্সিবল আওয়ার করতে পারি, অথবা আমার পারিবারিক যদি কোনো প্রয়োজন থাকে সেটা কি আমি ব্যালেন্স করতে পারি, অথবা আমাকে কি বোঝে, আমি কি, আমরা বেশিরভাগ সময় বলি যে আমরা কর্মক্ষেত্রে কিন্তু একটা মাস্ক পরে যাই। আমাদের যা কিছু উদ্বিগ্নতা থাকুক বা আমাদের বিষণ্ণতা থাকুক বা আমাদের মানসিক স্বাস্থ্য বিপর্যয় থাকুক, সেগুলোকে কিন্তু আমরা, বিশেষ করে কর্পোরেটে তো আরও বেশি, ওই কালচারটার জন্য, যে এই কালচারটা হলো যে আমাকে খুব রাফ অ্যান্ড টাফ দেখাতে হবে, আমি মাল্টিটাস্কিং করতে পারি দেখাতে হবে, আমি সব কিছুতে সাকসেসফুল, একেবারে পারফেক্ট হতে হবে। কিন্তু এই যে জীবনটা তো আসলে তা নয়, সব কিছু তো পারফেক্ট নয়। এবং খুব বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এটা শুধু মাদের জন্য না, বাবাদের জন্য, তাদের বাচ্চাদের
থাকবার জন্য আসলে কোনো ব্যবস্থা নেই, কোনো ডে কেয়ার নেই? একেবারেই না। এবং সেই বাচ্চাদের তো নেই, সেখানে পরিবারে যখন রেখে আসছে সেখানে একটা দুশ্চিন্তা, কেউ হয়তো অসুস্থ সেটার জন্য দুশ্চিন্তা। তারপরে দেখা যাচ্ছে যে আপনার রাস্তায় যখন বের হচ্ছি সেখানে একটা সময়ের ব্যাপার রয়ে গেছে। আমি যখন কর্মক্ষেত্রে যাচ্ছি সেখানেও যদি পরিবেশটা আমার যাদের সাথে কাজ করছি তারা না বোঝে আমাকে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা মেন্টাল হেলথ ফার্স্ট এইড একটা প্রোগ্রাম করি এবং এটা বিশেষ করে কর্মক্ষেত্রের জন্য। এবং খুব ইন্টারেস্টিং আমাদের কিছু অভিজ্ঞতা আছে। মানসিক স্বাস্থ্যের যে প্রাথমিক সহায়তা হতে পারে, অর্থাৎ ফিজিক্যাল ফার্স্ট এইড জানি, কেটে গেলে পুড়ে গেলে করতে হবে কি, কিন্তু মেন্টাল হেলথেরও যে ফার্স্ট এইড আছে এটাই কিন্তু প্রথমে তারা জানে না। এই যে ভালো থাকার সাথে যে মনের একটা ব্যাপার, এটা কিন্তু আবার আপনার বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্য হয় না যে আমার পারফরমেন্সের ব্যাপার, যেহেতু আপনার পলিসি এবং প্র্যাকটিসে নেই। শুধু পলিসিতে থাকলেই যে হবে তা না, এটার কালচারটাও নেই। এই সংস্কৃতিটা খুব ইম্পর্টেন্ট, সংস্কৃতিটাই নেই। একজনকে দিয়ে কয়েকজনের কাজ করিয়ে নেওয়া, সেটা যখন হয় তখন কিন্তু একজন কর্মীর উপরে ওই অর্গানাইজেশনের ডিপেন্ডেন্সি অনেক বেশি থাকে। তো ওই মানুষটি কি কোনোদিন একটু অসুস্থ হতে পারবে না? তিনি যখন অসুস্থ হয়ে যান তখনই কিন্তু একটা ভ্যাকুয়াম তৈরি হয় এবং সেখানেই কিন্তু মানে তার একটা মানে চাকরি নিয়ে একটা টলমলটা তৈরি হয়ে যায়। ইংরেজিতে একটা শব্দ আমরা বলি যে অ্যাবসেন্টিজম, মানে চাকরি আমি আসছি না, অজুহাত দেখাচ্ছি, হয়তো কোনো না কোনোভাবে আমার শারীরিক অসুস্থতা, হয়তো আমার আসলে সেই দিন মনই টানছে না যে আমি কাজে যাই। আবার আরেকটা আছে প্রেজেন্টিজম, অর্থাৎ আমি অফিসে যাচ্ছি কিন্তু আমি কাজ করতে পারছি না, আমার পারফরমেন্সটা আমি দিতে পারছি না। এই যে প্রেজেন্টিজম শব্দটার সাথে কিন্তু আমরা পরিচিত না। এমনকি কর্মক্ষেত্রে যখন আমরা কাজ করছি তখন যখন আলোচনা করি তখন বলে হ্যাঁ আমি যা অফিসে আসি কিন্তু আমি আসলে অফিসে নাই। তো এরকম যে একটা পরিস্থিতি হয়, এবং তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখেছে যে কিভাবে কর্মঘণ্টা নষ্ট হয় এবং কিভাবে আসলে যে বিজনেসে আমি থাকি না কেন, সেটা শিক্ষা, স্বাস্থ্য অথবা অর্থ যাই হোক না কেন, সেটা গার্মেন্টসে হোক না কেন, আপনার তার জন্য প্রোডাকশন কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। কারণ ব্যক্তির পারফরমেন্স যখন ক্ষতিগ্রস্ত হবে তখন প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হবে। এখন দেখেন ব্যক্তির পারফরমেন্সটা কিসের উপরে নির্ভরশীল? ওই ব্যক্তির মানসিক, শারীরিক এবং সামাজিক স্বাস্থ্যের উপরে নির্ভর করছে, এই ওয়েলবিং এর সাথে নির্ভরশীল। কিন্তু আমরা ওয়েলবিং এ ইনভেস্ট করতে চাচ্ছি না বা এখনো প্রস্তুত হচ্ছি না। কিন্তু ওয়েলবিং এ ইনভেস্ট করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাও বলেছে যে আমরা যদি $1 ইনভেস্ট করি তাহলে আমরা $4 রিটার্ন পেতে পারি। তার কিন্তু ইভেন যে এই যে মানসিক স্বাস্থ্যের কারণে, বিষণ্ণতার কারণে বা স্ট্রেসের কারণে যে তার হজমের সমস্যা হতে পারে, তার মাইগ্রেনের সমস্যা হতে পারে, তার যে ব্যাক পেইন হতে পারে, এই যে শারীরিক স্বাস্থ্য সমস্যাগুলো যে আসলে মানসিক স্বাস্থ্যের সাথে অনেকাংশে সম্পর্কিত, এটাও আমরা জানি না। আমরা হয়তো শারীরিক স্বাস্থ্যের চিকিৎসা নিচ্ছি কিন্তু মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিচ্ছি না, এবং সেই জন্য আমরা ভালো থাকতেও পারছি না বা আংশিক ভালো থাকছি। কিন্তু আমার মনে হয় যে ওই ইয়েলো সাইনের মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি সবাই। এখানে একটু পজ নেওয়া দরকার, একটু ফিরে তাকানো দরকার। আমি কি আসলে ভালো আছি? আমার মনটা কি ঠিক আছে? আমার শরীরটা কি ঠিক আছে? আমার আশেপাশের পরিবেশটা কি ঠিক আছে? এই দেখা দরকার, একটু স্লো হওয়া দরকার। এবং এই স্লো যখন হবেন তার মানে আপনি হেরে গেলেন এই যে ছুটে চলার যে জগৎ থেকে বা কর্মযজ্ঞ থেকে, তা নয়। কিন্তু আপনি নিজেকে আসলে আবার তৈরি করলেন। এবং রেস্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এখানে, যে আমি পূর্ণভাবে যদি নিজেকে রেস্ট নিতে পারি, এবং শুধু রেস্ট মানে শারীরিক রেস্ট না, মানসিক রেস্ট নিতে পারি, এবং আমার যে আত্মার যে সন্তুষ্টির যে রেস্ট নিতে পারি, তখন কিন্তু আমি একটা আবার পূর্ণোদ্যমে কাজে ফিরে আসতে পারি। তো মানসিক স্বাস্থ্য প্রাথমিক সহায়তাটা ওই জিনিসটাই শেখায় মানুষকে সাধারণ ভাষায়, যে আসলে আমি কিভাবে বুঝতে পারবো আমার মানসিক স্বাস্থ্য অবস্থা কেমন পর্যায়ে আছে। দারুণ আপা, আমরা এটা নিয়ে একটু শুনবো আরেকটু একটা বিরতির পর। দর্শক সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিয়ে এখনই ফিরছি। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই।
আজ কথা হচ্ছে সবাই মিলে ভালো থাকা এই বিষয়ের উপর মনিরা রহমানের সাথে। আপা যে এই জায়গাটিতে ছিলাম যে কখন আমরা বুঝবো যে আমার জীবনের এই যে ঊর্ধ্বগতি সেখান থেকে আমার এবার ইয়েলো লাইট এসেছে বা আমার মেন্টাল হেলথ বা আমার ওয়েল বিইং একটু হলেও একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, কি কি দেখলে আমরা বুঝবো? আপনার যে অনুভূতির জায়গাগুলো, আপনার যে চিন্তার জায়গাগুলো, আপনার যে সম্পর্কের জায়গাগুলো বা আপনার আচার আচরণের জায়গাগুলোতে কোনো পরিবর্তন আসছে কিনা। তার মধ্যে একটা ব্যাপার হলো যে হ্যাঁ, ধরেন অনুভূতির জায়গাগুলোতে হয়তো নানান রকম অনুভূতি থাকতে পারে। কষ্ট, দুঃখ অনুভূতিগুলো কি আমাকে এমন করে পর্যদস্ত করে ফেলছে, নাকি আমি ওটা অতিক্রম করতে পারছি? আবার যদি চিন্তার জায়গায় বলি, তাহলে সেখানে কি আমি অনেক বেশি নেতিবাচক চিন্তা করছি? সব কিছুতে কি আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ছি? অথবা আমি সন্দেহ করছি, আমার ভবিষ্যৎ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন বোধ করছি আমি খুব বেশি? এই যে বিষয়গুলো আমাদেরকে দেখা দরকার। আরেকটা হলো যে সম্পর্কগুলো কেমন হচ্ছে, আমি কি আসলে খুব একটা সুন্দর স্বাস্থ্যকর সম্পর্ক রাখতে পারছি অন্যের সাথে, নিজের সাথে? আবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমরা যখনই সম্পর্কের কথা বলি তখন সম্পর্কটা হয় অন্যের সাথে, কিন্তু নিজের সাথেও কিন্তু একটা সম্পর্ক আছে। তো ওই জায়গাটাও দেখা যে আমি কি আসলে আমাকে গুরুত্ব দিচ্ছি, এবং আমি কি সঠিকভাবে ঘুমাচ্ছি, আমি কি একটা সক্রিয় জীবনযাপন করছি, অথবা আমার খাদ্যাভ্যাস যদি বলি সেখানেও কি পরিবর্তন আসছে? তো এই জায়গাগুলো কিন্তু দেখলেই আপনি বুঝতে পারবেন যে না, মনে হচ্ছে যে আমি ভালো নেই। এই যে যখনই আপনার মনে হবে যে ভালো নেই, তার মানে ওয়ার্নিং সাইন। এটা এই ওয়ার্নিং সাইন যদি আমি সময় মতো না দেখি তাহলে আসলে কি হতে পারে? যেটা হতে পারে সেটা রেড সিগন্যাল, গাড়ি থেমে যাবে, আমাদের জীবনটাও অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। যেভাবে আমি আমার যদি বলি যে পর্যায়ে থাকি না কেন, আমি পড়াশোনা করি, আমি কাজকর্ম করি, অথবা আমি গৃহে থাকি, সে যে পর্যায়ে হোক না কেন, যে বয়সেরই হোক না কেন, সেটা শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত যদি আমি যাই, তাহলে সব জায়গাতেই কিন্তু দেখা যাবে যে তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো তৈরি হবে। অর্থাৎ মানসিক স্বাস্থ্যের যে আমরা রোগ বলি, সেই রোগের জায়গায় কিন্তু আমি চলে যাব। এই ডিসঅর্ডার বা রোগ যখন হবে, তখন সেটাকেও কিন্তু বোঝার ব্যাপার আছে, সেখানেও মাত্রার ব্যাপার আছে। আমরা বিষণ্ণতা, মন খারাপকে এক করে ফেলি অনেক সময়, কিন্তু বিষণ্ণতা একটা ক্লিনিক্যাল যদি ডিপ্রেশন বলি আমরা, সেই জায়গাটায় কিন্তু একটা বোঝার ব্যাপার আছে যে কোন পর্যায়ে গেলে আমি বলবো, এবং সেটারও আবার মাত্রার ব্যাপার আছে। উদ্বিগ্নতার ক্ষেত্রেও তাই। এবং আমরা বলি যে লালের জায়গাটায় প্রথম দেখতে হবে যে আমার স্বাভাবিক জীবনযাত্রায় সেটা ব্যাঘাত করছে কিনা, এবং আমার সম্পর্কগুলোকে ব্যাঘাত করছে কিনা, এবং আমার কর্মক্ষমতায় ব্যাঘাত করছে কিনা। অর্থাৎ আমি কিছু মনে রাখতে পারছি না, আমি মনোযোগ দিতে পারছি না, বারবার ভুল হচ্ছে, সম্পর্কগুলো বারবার দেখা যাচ্ছে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, অথবা আস্থার জায়গাটার সমস্যা হচ্ছে, অথবা আমার মধ্যে অস্থিরতা তৈরি করছে, অথবা এমন হচ্ছে যে আমি খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ছি, যে আমি কোনো কাজেই মনোযোগ দিতে পারছি না। তাহলে বুঝতে হবে যে আমি লালে চলে গেছে, এবং সেটা কতদিন ধরে চলছে সেটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। কি করতে পারি সেরকম হলে? এই জায়গাটায় তো আমার পরিস্থিতির উপরে, যেমন আমরা প্রথমে বলি যে আমি কি সবুজে সবসময় থাকতে পারবো, মানে আমার কি এটা গ্যারান্টেড যে আমি সবুজে আছি বলেই আমি সবুজেই থাকতে পারবো? তো ঠিক সেভাবে আমি বলি যে আমরা প্রতিদিন দাঁত মাজি। এই যে দাঁত মাজি বা দাঁত ব্রাশ করি, এর কারণ এই নয় যে আমার দাঁতে কোনো রোগ আছে, দাঁতটাকে ভালো রাখার জন্য করি। ঠিক সেইভাবে মনের যত্নের ব্যাপার আছে, প্রতিনিয়ত মনের যত্নের ব্যাপার আছে, প্রতিদিন মনের যত্নের ব্যাপার আছে। এখন অনেকে মনে করতে পারে ও মন ভালো থাকার জন্য আমাকে হয়তো সমুদ্রের পাশে যেতে হবে, পাহাড়ে যেতে হবে, কোথাও এমন একটা জায়গায়, এক্সক্লুসিভ জায়গায় যেতে হবে, কিন্তু বিষয়টা তা নয়। আপনার বাড়ির পাশেই বা আপনি জানালাটা খুলে যে সকালের যে বাতাসটা আপনার যখন মুখে লাগছে, শরীরে লাগছে, সেটাকে আপনি অনুভব করতে পারছেন? আপনি কি নিয়মিত শারীরিক চর্চা করছেন, অথবা যদি আমি বলি যে প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছেন, অথবা নিজের জন্য কি সময় কাটাচ্ছেন, অথবা যে
কোনো বিষয়ের যে খুব গভীর মনোযোগ দিয়ে, যেমন আমরা অনেক সময় খুব মাল্টিটাস্কিং করি, হয়তো দেখা যায় ঘরেও যদি থাকি বা বাইরেও কর্মক্ষেত্রেও যদি থাকি বা লেখাপড়াতেও থাকি, তো সেটা না করে আমি যে কাজটা করছি সেই কাজটার প্রতি আমি কি পূর্ণ মনোযোগ দিয়ে সেটাকে এনজয় করে করছি কিনা, সেটাকে উপভোগ করছি কিনা। এবং খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও আমি বলবো যে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আমি যদি যা খাই সেটা কিন্তু আমার মানসিক স্বাস্থ্যের উপরে সরাসরি প্রভাব ফেলে, সেখানে আমি সচেতন কিনা। তো আমি করার কি আছে বললে আমি অনেক কিছু বলার ব্যাপার আছে, হ্যাঁ, তারপরেও আমি এমন জায়গায় পৌঁছে যেতে পারি যেখানে আমি একা কিছু করতে পারছি না, এই জায়গাটাও খেয়াল রাখা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সেখানে আমার সাহায্যকারী হিসেবে আমি যদি শারীরিক স্বাস্থ্যের কথা বলি, যেমন ধরেন আমার জ্বর হলে 3 দিন আমরা দেখি, 3 দিনের পরে চলে গেলে আমরা একটা ডাক্তারের পরামর্শ নিই, ডাক্তার কিছু টেস্ট দেন, দেখে বলেন যদি ডেঙ্গু হয় তাহলে ডেঙ্গুর জন্য একরকম, যদি আমার ম্যালেরিয়া হয় তার জন্য আরেক রকম, টাইফয়েড হলে আরেক রকম। ঠিক মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাও কিন্তু সেরকম, যে কোন পর্যায়ে আমার মানসিক স্বাস্থ্য মানসিক রোগটা আছে সেটা নির্ণয় করা প্রয়োজন। এই নির্ণয়ের জন্য যে যারা এখানে আপনার ডাক্তার আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন, মনোচিকিৎসক আছেন, তারা এটা করতে পারেন। যারা সাইকোলজিস্ট আছেন, মনোবিজ্ঞানী আছেন, তারা এটাকে করতে পারেন। এই জিনিসগুলোও জানা খুব গুরুত্বপূর্ণ। কোথায় আছেন তারা, কার কাছে যাব আমি, কোন পর্যায়ের জন্য কার কাছে যাব। যেমন মনোচিকিৎসক হয়তো বেশিরভাগ সময় দেখা যায় তারা মেডিসিন প্রেসক্রাইব করেন এবং তার মাধ্যমে চিকিৎসা করেন, এবং এটারও প্রয়োজন অবশ্যই আছে, কারণ মাত্রার উপরে নির্ভর করছে। কিন্তু মনোবিজ্ঞানী তাদেরও কিন্তু বিজ্ঞানসম্মত কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করে ওনারা সাহায্য করেন ওই ব্যক্তির সমস্যাটা চিহ্নিত করতে এবং সমস্যাটা উত্তরণে তার যে লাইফ স্কিল সেটাকে ডেভেলপ করে, সেটাকে তাকে ক্ষমতায়ন করে সেই জায়গাটায় তাকে নিয়ে যাওয়া। তো ওই সাহায্যটা যত তাড়াতাড়ি নেব আমি লাল থেকে আবার সবুজে আসতে পারবো। তো সেই জায়গাটায় সচেতন করাটাও আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি যদি নিজেকে ভালো রাখতে পারি তাহলে ইকোসিস্টেমে আমি বাকিদের জন্য সার্ভ করতে পারবো। অবশ্যই আমি ভালো থাকলে আমি অন্যকে ভালো রাখতে পারবো এবং আমি কর্মক্ষম থাকতে পারবো, আমি সমাজের জন্য কিছু দিতে পারবো। এক্স্যাক্টলি। এখানটাতে আপা যদি এবার আমরা আসি যে যাদের মানে এই যে ইকোসিস্টেম নিয়ে আমরা কথা বলছি, এবার সবাই সবুজ বাতিতে সবসময় থাকবে না, কিছু মানুষ থাকবে যাদের স্পেশাল নিড থাকে, তাদের জীবনটা কিন্তু সবুজ বাতির বাইরেই অনেকটা সময় থাকে। তো এই যে যাদের কিছুটা হলেও বিশেষ যত্নের প্রয়োজন হয়, তাদের মধ্যে অনেকেই আছেন যাদের কিছু ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, স্পেশাল নিড চাইল্ড আছে, যারা মানসিকভাবে কোনো না কোনো রোগে আক্রান্ত আছেন, তারা আছেন। তাদের জন্য আসলে ইকোসিস্টেমের সকলের কি ধরনের ভূমিকা পালন করা উচিত? ইকোসিস্টেমে তো অনেকগুলো স্টেক হোল্ডার আছে। রাইট, একদম ঠিক বলেছেন। আমাদের এখানে যেটা হয় সেটা সাধারণত আমরা চিকিৎসায় শুধুমাত্র যারা মানে আমরা মনে করে থাকি যে হাসপাতাল নির্ভর চিকিৎসা, কিন্তু এটা হাসপাতাল নির্ভর শুধু চিকিৎসা না। হাসপাতালে যেতে হয় কিন্তু যত মানসিক রোগী আছেন তার 1%কে হয়তো। কমিউনিটি বেসড মেন্টাল হেলথ কেয়ার সার্ভিসটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে যদি ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু তারা ওই যে একেবারে আমি বলছি যারা হয়তো গুরুতর মানসিক রোগে আছেন তাদের জন্য অবশ্যই প্রয়োজন হবে। শারীরিক স্বাস্থ্যটা আমি আরেক জায়গায় রাখছি, ওটার চিকিৎসা ব্যবস্থা তো অবশ্যই সেখানে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যর যে চিকিৎসা একসাথে করতে হবে। কিন্তু একই সাথে চিকিৎসার পাশাপাশি যে জিনিসটা আমাদের গুরুত্ব দেওয়া হয় না সেটা হলো যে তার সমাজে আবার একটা কর্মক্ষম মানুষ হয়ে ওঠার জন্য যে পরিবেশ দরকার, সোশ্যাল রিইন্টিগ্রেশন যেটা, এবং তার লাইভলিহুড অর্থাৎ তার উপার্জন করার মতন ব্যবস্থা। ধরেন যদি কোনো তরুণ হয়, তার হয়তো শিক্ষা ব্যবস্থা ফিরে যাওয়া দরকার, তার শিক্ষাটা এটা পুরোপুরি শেষ করা দরকার যে লেভেলেই সম্ভব তার পক্ষে। আবার যদি মনে করেন যে কর্মক্ষেত্র হয়, তার একটা কাজ দরকার, কারণ শিক্ষা এবং কর্ম এই দুটো জিনিস যদি না থাকে একটা মানুষ, তার কিন্তু স্ট্রাগলটা আরও বেশি হবে, অন্যের উপর সে নির্ভরশীল থাকবে। এবং আমি দেখেছি যারা গুরুতর মানসিক রোগের মধ্যেও আছে, নির্ণীত মানসিক রোগ আছে, তারাও যখন একটা মিনিংফুল কাজের মধ্যে থাকে তখন কিন্তু তাদের এই হিলিংটা বলেন, রিকভারি বলেন অথবা আরোগ্য বলেন, এটা কিন্তু খুব দ্রুত হয়।
চমৎকার বলেছেন আপা। আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, এটাকে আমরা বিরতির পরে আরেকটু বিস্তারিত শুনবো। দর্শক, আরেকটা বিরতি নেব, সঙ্গেই থাকুন। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে সবাই মিলে ভালো থাকা এই বিষয়ের উপর মনিরা রহমানের সাথে। কোনো গুরুতর মানসিক অসুবিধা আছে, তাদের ক্ষেত্রে যে সোশ্যাল রিইন্টিগ্রেশন এবং তাদেরকে যে তাদের ভেতরে প্রোডাক্টিভিটির জায়গা তৈরি করে দেওয়া, এইখানটা নিয়ে কথা বলছি। এই জায়গাটা আমি বলবো যে প্রথম পরিবারের একটা বড় ভূমিকা আছে। জি। কারণ প্রথম হলো যে পরিবারই কিন্তু প্রথমে বুঝতে পারে তার অবস্থাটা কোন পর্যায়ে আছে। এবং এখনকার সময়ে আমরা কিন্তু মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে কিন্তু আরেকটা জিনিসকে খুব গুরুত্বের সাথে দেখি, সেটা হলো যে মাদক নির্ভরশীলতা। এটাও কিন্তু মানসিক স্বাস্থ্য সমস্যার একটা বড় কারণ। মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে কেউ মাদক নির্ভর হতে পারে, অথবা মাদক নির্ভরতার জন্য তার মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে। সুতরাং সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি স্পেশাল নিড বাচ্চাদের কথা বলেছেন, যে সেই জায়গাটা তাদের একটা প্রয়োজনীয়তা, আলাদা ধরনের প্রয়োজনীয়তা আছে। যারা বয়স্ক মানুষ তাদের জন্য এক ধরনের সেবা প্রয়োজনীয়তা আছে। তো এই যে সেবাগুলোর ক্ষেত্রে আমরা প্রথম যেটা দেখি যে পরিবার বুঝতে পারছে কিনা। যত তাড়াতাড়ি বুঝবে পরিবার, যত তাড়াতাড়ি এটাকে স্বাভাবিক শারীরিক স্বাস্থ্যের মতন করে তারা এটাকে গ্রহণ করে নেবে, এবং শারীরিক স্বাস্থ্য সমস্যার জন্য যে ধরনের তারা চিকিৎসা সেবা নিতে যায়, ঠিক তেমন করে মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য তারা চিকিৎসা সেবা নিতে যাবে, তত তাড়াতাড়ি কিন্তু ওই ব্যক্তি আসলে একটা ভালো ফলাফল পাবে। এবং চিকিৎসা পরেও দেখেন সে কিন্তু পরিবারেই আসবে, তার মানে পরিবারের ভূমিকা কিন্তু তখনও আছে। ওই ব্যক্তিকে গ্রহণ করছি কিনা, অন্য সব কাজের সাথে সংশ্লিষ্ট করছি কিনা, তাকে আর সব সদস্যের মতন করে আমরা রাখছি কিনা। না হলে কিন্তু বিশেষ করে মাদকাসক্তির ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে যে তাকে কিন্তু আবার সে ওই পথে চলে যেতে পারে, শুধুমাত্র পরিবারের যে গ্রহণযোগ্যতা না থাকার জন্য, বা একটা স্বাভাবিক তাকে সম্পর্কের মধ্যে যুক্ত না করার জন্য, বা তাকে দোষী করার জন্য। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে পরিবার তো আছেই, একই সাথে আমি বলবো কমিউনিটিরও একটা ভালো ভূমিকা আছে। কমিউনিটির একটা ভূমিকা হলো যে ওই স্কুলে যখন যাবে সেই ব্যক্তি, আমি যদি সব বয়সের সব ধরনের সমস্যার কথা আমি চিন্তা করি, যে সে কিন্তু লেখাপড়াটা কন্টিনিউ করতে পারে, হয়তো তার একটু স্কুলে একটু অ্যাডজাস্টমেন্ট লাগবে। আমরা কিন্তু এখন অনেকেই বলছি ADHDর কথা, যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার ডিসঅর্ডার। এটা একটু চঞ্চল বাচ্চা, বেশি চঞ্চল বাচ্চা। স্কুলে কিন্তু দেখা যাচ্ছে যে সে অন্য যে শিক্ষার্থী আছে তার সাথে কোনোভাবেই শিক্ষকরা তাকে নিয়ে চলতে পারছে না। তো এই জায়গাটা কি শিক্ষকদের জন্য কি প্রশিক্ষণ আছে, তাদের কি জানা আছে, তারা কি মানসিক স্বাস্থ্যের প্রাথমিক সহায়তাটা দিতে পারেন, তারা কি বুঝতেও পারেন তার শিক্ষার্থীর মধ্যে কোনো সমস্যা হলে পরে সেটা নির্ণয় করতে পারেন, এবং সেটা কোথায় যেতে হবে সেটা কি জানেন, রেফার করেন, বা প্রত্যেকটা স্কুলে কি একজন মনোবিজ্ঞানী আছেন, সেখানে কি তারা কথা বলতে পারেন। এই জায়গাটা ইকোসিস্টেমে একটা বড় কাজ রয়ে গেছে। আবার যদি কর্মক্ষেত্রে যাই আবার ফিরে, যে তাকে তো আবারও কর্মক্ষেত্রে আসতে হবে, কারণ একটা জিনিস খেয়াল করেন, সে যত বেশি নিষ্ক্রিয় থাকবে তত বেশি কিন্তু সে পরিবারের জন্য যেমন বোঝা, তেমন কিন্তু রাষ্ট্রের জন্য বোঝা। তাকে কিন্তু দেখাশোনা করতে হবে সারা জীবন। সেটা আমরা চাই নাকি তাকে আমরা কর্মক্ষম একটা মানুষ হিসাবে দেখতে চাই? আমি সিভিয়ার মেন্টাল ইলনেসের যারা হয়েছে, গুরুতর মানসিক রোগের মধ্যে দিয়ে গেছে, সিজোফ্রেনিয়া বলেন বা বাইপোলার মুড ডিসঅর্ডার বলেন, এই ধরনের মানুষের সাথেও আমি কাজ করেছি, এবং আমি দেখেছি তাদেরকে তাদের উপযোগী কাজের ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু তারা খুব ভালো কাজ করতে পারেন। এবং অনেক ক্ষেত্রে তারা অন্যদের থেকে ভালো বোঝেন, জানেন, এবং তারা অনেক বেশি সহমর্মী হন যারা অন্য কলিগরা আছেন। এবং যদি শিক্ষার্থী হয় তাহলে অন্য শিক্ষার্থীদের জন্য সে পিয়ার সাপোর্ট প্রোভাইডার হতে পারে। সে কিন্তু একজন বিশেষজ্ঞ। আমাদেরকে মনে রাখতে হবে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে দূরে ঠেলে না দিয়ে, তাকে অচ্ছুত না করে, তাকে মানে একেবারে জীবনের শেষ প্রান্তে ঠেলে না দিয়ে তাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যদি যেতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই ব্যক্তি, পরিবার
আমাদের যে অন্যান্য ইকোসিস্টেমের যেগুলো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা একটা সুফল পাবো, এবং এখানে রাষ্ট্রের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জি, এই জায়গাটা আমি খুব জোর দিয়ে শুনতে চাই আসলে আপনার কাছ থেকে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে রাষ্ট্র যে চিকিৎসা ব্যবস্থা, সেখানে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারে, অর্থাৎ জেলা পর্যায়ে যদি যাই আমি, জেলা হাসপাতালগুলোতে থেকে শুরু করে আপনার উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা কমিউনিটি ক্লিনিক, যদি রাষ্ট্রীয় ব্যবস্থায় বলি, সেখানে মানসিক স্বাস্থ্যের কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত নেই। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে 15টি জেলায় এক ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে করে মিনিমাম একটা লেভেলে তারা চিকিৎসা দিতে পারে। কিন্তু এটা তো আসলে এখনো পর্যন্ত একটা, যদি আমি বলি যে হোলিস্টিক অ্যাপ্রোচ, আমি জানি না এটা বাংলা কি বলবো, আমি একটা সমষ্টিগত একটা ব্যবস্থাপনা যদি বলি, সেখানে কিন্তু নেই। আমাদের নার্সরা, সাইকিয়াট্রিক নার্স নেই, আমাদের সাইকিয়াট্রিস্ট বাংলাদেশে 400-র মতন এখন বলছে আছে, সাইকোলজিস্টের সংখ্যা বলা হচ্ছে 700-র মতন আছে, মনোবিজ্ঞানীর কথা যদি বলি বা কাউন্সিলরের কথা বলি, তাহলে 20 কোটি মানুষ আছে। তাহলে এই 17 কোটি মানুষের জন্য কি করে, এবং তারা কিন্তু বেশিরভাগই আছেন শহর কেন্দ্রিক। তাহলে শহরের বাইরে, ঢাকার বাইরে যে জায়গাগুলোতে, সেখানে সেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানসিক স্বাস্থ্যসেবা কিভাবে পৌঁছে দেব আমরা, সেটা তো একটা বড় বিষয়, রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেই জায়গাটায় বিভিন্ন ধাপে ধাপে আমি মনে করি যে এখানে কিন্তু এনজিওদের একটা ভালো ভূমিকা আছে। তারা কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে তারা তাদের সার্ভিসটা নিয়ে যায়। ধরেন নারীদের নিয়ে যারা কাজ করছে, শিশুদের নিয়ে যারা কাজ করছে, বয়স্কদের নিয়ে যারা কাজ করছে, এরকম বিভিন্ন সংগঠন আছে। তাদের যদি মাধ্যমে আমরা স্বাস্থ্য যারা নিয়ে কাজ করতে, তার মধ্যে যদি মানসিক স্বাস্থ্যটাকে ঢুকিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু আমরা অনেকগুলো আমাদের নতুন করে আবার একটা মানে যে হিউম্যান রিসোর্স তৈরি করা, মানব সম্পদ তৈরি করা লাগবে না। এবং সেই জায়গাটা আমি আরেকটা জিনিস বলি যে আমাদের দেশেও কিন্তু বেশ কিছু কাজ হয়েছে। বিশেষ করে আমি নিজে যে কাজগুলো করেছি সেটা হলো যে যারা মনে করেন যে পাচার হয়ে যাওয়ার শিকার হয়েছে বা যারা বাল্যবিবাহের শিকার হয়েছে, এইসব মানুষগুলোকে কিন্তু আমরা এক ধরনের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা কিন্তু লে কাউন্সেলর বা একটা বেসিক কাউন্সেলিংয়ের জায়গা নিয়ে গিয়েছি। আচ্ছা, এবং তাদেরকে যখন সুপারভিশন দেওয়া হচ্ছে, তখন তারা কিন্তু ওই একেবারে, আপনি যদি এখন গাইবান্ধার একটা গ্রামের কথা চিন্তা করেন, বা আপনি যদি মনে করেন যে কোনো জায়গায়, আপনি ঢাকার আশেপাশেও যদি আপনি চিন্তা করেন, এই সাভারেও কি আপনার কি সেভাবে আছে, অথবা যে কোনো দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলগুলোতেই যদি আমি চিন্তা করি, ঢাকার বাইরে যদি চিন্তা করি, তাহলে সেখানের জন্য আমি মনে করি যে আমাদের ধাপে ধাপে মেন্টাল হেলথ ফার্স্ট এইডার তৈরি করা, বেসিক কাউন্সেলর তৈরি করা, পিয়ার সাপোর্ট প্রোভাইডার তৈরি করা, শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া। শিক্ষকদের প্রশিক্ষণ দিলে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা কাজ হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যত শিক্ষার্থী আছে, তারা কিন্তু একটা সুরক্ষার মধ্যে চলে আসবে। এবং তাদের সুরক্ষা যদি হয়, শিশুদের সুরক্ষা যদি করতে পারি আমরা, তাহলে কিন্তু তাদের মধ্যে এক ধরনের যে লাইফ স্কিল তৈরি হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে জীবনে যখন কঠিন সময় আসবে তারা কিন্তু সেখান থেকে উতরে যেতে পারবে, তাদের মধ্যে একটা সক্ষমতা তৈরি হবে। তো সেইভাবে করে ধাপে ধাপে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা তৈরি করতে পারি এমন একটা জাল, ওই যে একটা ইকোসিস্টেম, যে ইকোসিস্টেমটা একসাথে কাজ করবে আবার একে অপরের সাথে, এবং রেফারেল মেকানিজমটাও থাকবে, যাতে করে আমরা যখন যে কে অবস্থায়, কোন অবস্থায় আছে, সেই লাল অথবা হলুদ অথবা সবুজ যে পর্যায়ে থাকি না কেন, সেই মানুষগুলোকে সবাইকে নিয়ে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। অনেক ধন্যবাদ আপা, চমৎকার আলোচনা হলো। আশা করি আমাদের দর্শকরা যথেষ্ট উপকৃত হয়েছে। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আজকে চলে এসেছি, আমরা বিদায় নিই দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে। আগামী আলোচনায়ও আপনাদের পাশে পাবো এবং সেটের সামনে পাবো, সেই আশা করে আজকে শেষ করছি। খোদা হাফেজ।